একবার ভাবুন তো, একদিন আপনি ঘুমাতে গেলেন আর ঘুম থেকে উঠে দেখতে পেলেন পৃথিবী 500 বছর অতিবাহিত হয়ে গেছে। আর পৃথিবীতে থাকা প্রত্যেকটা মানুষ একেবারে বোকা হয়ে গেছে শুধুমাত্র আপনি ছাড়া। এমনই একটা অবিশ্বাস্য ও মজার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে আজকের এই মুভি, যার নাম হলো ভিডিও ক্রেজি। যেখানে বড় বড় বিজ্ঞানী ও গবেষকদের মতে ভবিষ্যতে পৃথিবী আরো উন্নত হবে এবং মানুষ সম্পূর্ণ প্রযুক্তির উপর নির্ভর করবে। আর এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো দিন দিন মানুষের বুদ্ধি অনেক কমে যাচ্ছে। আর এমনটা চলতে থাকলে ভবিষ্যতে মানুষ পুরোপুরি বোকা হয়ে যাবে। আর তাই আমেরিকার আর্মি এমন একটা গবেষণা চালায়। তারা চিন্তা করে দেখতে পায় বর্তমানে তাদের কাছে যে সেনা সদস্য রয়েছে তারা ভবিষ্যতে চলে গেলে বা মারা গেলে তারা আর এমন দক্ষ অফিসার পাবে না। তাই তারা এমন একটা প্রজেক্ট তৈরি করে যার মাধ্যমে বর্তমানে সেনাদেরকে ভবিষ্যতে পাঠানো যাবে। আর এরই ধারাবাহিকতায় তারা একটা স্লিপিং চেম্বার তৈরি করে যেখানে মানুষকে ঘুম পাড়িয়ে রাখা যাবে। আর এই অবস্থায় তাদের বয়সও বাড়বে না। কিন্তু সমস্যা হলো তাদের এই গবেষণা কতটা কার্যকরী তা প্রথমে পরীক্ষা করতে হবে। আর এর জন্য তারা এমন দুজন ব্যক্তিকে নির্বাচিত করে যাদের আপন বলতে কেউ নেই। এই পরীক্ষায় যদি তাদের সাথে খারাপ কিছু হয়ে যায় তবুও তাদের খবর নেওয়ার জন্য কেউ নেই। আর এদের মধ্যে একজন হলো জো। জো একজন সেনা সদস্য, কিন্তু তার আপন বলতে কেউ নেই। আর অপরজন হলো রিটা। রিটা হলো একজন যৌনকর্মী, তারও খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। এবার তাদেরকে একটা স্লিপিং চেম্বারে শুয়ে দেওয়া হয়। রিটা প্রথমে ভয় পেয়ে যায় আর সেখান থেকে উঠে চলে যেতে চায়, কিন্তু জো রিটাকে বুঝায় বিজ্ঞানীরা যা করেছে তা অনেক ভেবেচিন্তেই করেছে, তাই আমাদের কিছুই হবে না। জুয়ের এই কথায় রিটা অনেক সাহস পায় আর তাদের এই এক্সপেরিমেন্ট করতে রাজি হয়ে যায়। তাদের এই এক্সপেরিমেন্ট এতটাই গোপনে করা হয় যে এ ব্যাপারে কেউ কিছুই জানতে পারে না। তাদের জেনারেল এই বিষয়টাকে অনেক গোপনে রেখেছে। এক্সপেরিমেন্ট শুরুর কিছুদিন পরেই তাদের জেনারেলকে মাদক ও নারী পাচারের অপরাধে পুলিশ ধরে নিয়ে যায়। যদিও তাদের জেনারেল এই কাজটা এক্সপেরিমেন্টের জন্যই করেছিল। পুলিশ তাদের এই গবেষণা কেন্দ্রকে ভেঙে ফেলে। যেহেতু জু স্লিপিং চেম্বারের মধ্যে ছিল আর এটি ছিল গোপন একটা জায়গায়, তাই জুয়ের স্লিপিং চেম্বারটা ধ্বংসস্তূপের নিচেই থেকে যায়। এভাবে ধীরে ধীরে কেটে যায় 500 বছর। আর সময়ের সাথে সাথে মানুষও বোকা হয়ে যায়। যদিও সাধারণ মানুষ এটা বিশ্বাস করে বিজ্ঞানীরা তাদের এই সমস্যার সমাধান করে ফেলবে, কিন্তু সবার সাথে সাথে বিজ্ঞানীরাও মেধা শূন্য হয়ে যায়। তারা উল্টাপাল্টা জিনিসের উপর গবেষণা চালায় যা কোনো কাজে লাগে না। সেই সময় মানুষ এতটাই বোকা হয়ে যায় যে তারা খুব সাধারণ একটা কাজও করতে পারে না। দেখা যায় শহরের পাশে একটা ময়লার পাহাড় জমিয়ে ফেলেছে, আর সেই ময়লা পাহাড়ে কাজ করার সময় পাহাড়টি ভেঙে শহরের মধ্যে ময়লা প্রবেশ করতে থাকে। আশ্চর্যজনক ভাবে দেখা যায় সেই ময়লার সাথে সাথে জুয়ের স্লিপিং চেম্বারটাও একজনের বাড়িতে এসে পড়ে। এবার জুয়ের ঘুম ভেঙে যায়। 500 বছর পর ঘুম ভাঙলো জুয়ের, তবুও তার বয়স একটুও বাড়ে নাই। জো স্লিপিং চেম্বার থেকে বের হয়ে পুরোপুরি কনফিউজ হয়ে যায়, কারণ বর্তমানে সে একটা অন্য জায়গায় রয়েছে। এই বাড়িটা যার, তার নাম হলো ফিটু। ফিটু এখানে বসে বসে টিভি দেখছে। এদিকে তার বাসার ভিতরে ময়লা আবর্জনা এসে পড়ছে, এদিকে তার কোনো খেয়াল নেই। উল্টো জুয়ের কথা বলায় সে বিরক্ত হয় আর জুকে চুপ করতে বলে সে আবার টিভি দেখতে শুরু করে। কিন্তু জু তার কথা থামায় না। জুয়ের কথা থামছে না দেখে ফিটু তাকে লাথি দিয়ে বাইরে বের করে দেয়। এখানে আমরা দেখতে পাই ফিটু এতটাই অলস যে তার টয়লেটটাও সোফার সাথে সেট করে নিয়েছে, যাতে করে তাকে উঠতে না হয় আর তার টিভি দেখা কোনো সমস্যা না হয়। এদিকে দেখা যায় জো বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছে। এমন অবস্থায় সে কি করবে বুঝতে পারছে না। তার এই মানসিক চাপের কারণে তার মাথায় অনেক যন্ত্রণা শুরু করে। তাই সে পাশে থাকা একটা হসপিটালে যায় এবং সেখানে গিয়ে জো জানায় সে একজন সেনা অফিসার। কিন্তু হসপিটালের রিসেপশনে মেয়েটা তার কোনো কথা বুঝতে পারে না। তাই সে তার টেবিলে থাকা একটা বোতাম প্রেস করে আর জুকে অন্য একটা রুমে পাঠিয়ে দেয়। কথা মতো জো সেখানে যায়। সেখানে গিয়ে জো একটা ডাক্তারের সাথে দেখা করে। ডাক্তার তার হাতে 3টা তার ধরিয়ে দেয়। একটি তার মুখের মধ্যে দিতে বলে, আর অপরটি তার বগলের নিচে দিতে বলে, আর 3 নম্বরটা তার হাতে ধরে রাখতে বলে। এখানে জো কোনো কথা না বলে ডাক্তারে যা বলে তাই করতে থাকে। কিন্তু একটু পরে দেখা যায় ডাক্তার তাকে বলে তার ভুল হয়ে গেছে, এখন তাকে ঘুরিয়ে নিতে হবে। এবার জো কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। জো বাইরে এসে বেসিংয়ে মুখ ধুতে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে কোনো প্রকার পানি নাই। সেখানে পানির পরিবর্তে এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করা হচ্ছে। এটি দেখে জুয়ের তো একেবারে মাথা নষ্ট হয়ে যায়। সে একটা লোকের কাছে জানতে চায় এখানে কোনো খাবার পানি পাওয়া যাবে না। জুয়ের এই কথা শুনে লোকটি হাসতে থাকে, কারণ এই সময় মানুষ খাবার পানি দিয়ে শুধুমাত্র টয়লেটে ব্যবহার করে। এই কথা শুনে জো আরো বেশি অবাক হয়ে যায়। তাই এবার সে চলে যায় একজন সাইকিয়াট্রিস্টের কাছে তার মানসিক সমস্যা হয়েছে কিনা তা দেখাতে। এখানে এই ডাক্তারকে দেখে কোনোভাবে ডাক্তার মনে হয় না, কারণ তার পোশাক আশাক একদম স্বাভাবিক ছিল। আর এখানে জো প্রথমবারের মতো সেখানে থাকা একটা কার্ডের তারিখ দেখতে পাই, যেখানে তারিখ ছিল 2025 সাল।
আর এটি দেখে জো বুঝে যায় সে 500 বছর সামনে চলে এসেছে। এবার জো একটা জানালার কাছে যায়, আর সে যা দেখতে পায় তা দেখে তার চোখ একেবারে কপালে উঠে যায়। কারণ পৃথিবীতে থাকা বড় বড় স্থাপনাগুলো ভেঙে পড়ছে এবং কি তার আশেপাশে পরিচিত লোকদের বাড়িও ধ্বংস হয়ে গেছে। এদিকে ডাক্তার দেখতে পায় জুয়ের হাতে কোনো ট্যাটু নাই। আসলে এই সময় প্রত্যেকটা নাগরিকের হাতে একটা করে ট্যাটু থাকতো, যেটা কিনা তাদের নাগরিকত্ব প্রমাণ করে। জুয়ের হাতে ট্যাটু না দেখতে পেয়ে ডাক্তার ভাবে সে একজন আতঙ্কবাদী। তাই ডাক্তার এখানে চিৎকার করা শুরু করে। ডাক্তারের চিৎকার শুনে জুও অনেক ভয় পেয়ে যায়, আর সে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে ডাক্তার পুলিশকে খবর দিয়ে দেয়, কারণ জো তার টাকা না দিয়ে চলে গেছে। জো বাইরে এসে এই প্রথমবারের মতো বুঝতে পারে পৃথিবীর সব মানুষ একেবারে বোকা হয়ে গেছে, পৃথিবীর ইকোনমিক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই সব দেখে জুয়ের কোনোভাবেই ভালো লাগে না, আর তাই সে একটা সিনেমা হলে যায় তার মনটাকে ভালো করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তার মনটা আরো খারাপ হয়ে যায়, কারণ সে দেখতে পায় সিনেমা হলে একটা সিনকেই বারবার দেখানো হচ্ছে, আর যা দেখে সেখানে থাকা প্রত্যেকটা মানুষই হাসতে থাকে। এই সব দেখে রাগ করে সেখান থেকে জু চলে আসে। জু বাইরে আসতে সেখানে পুলিশ চলে আসে আর জুকে অ্যারেস্ট করে নেয়। জুকে আদালতে নেওয়া হয়। সেখানে জুয়ের পক্ষের উকিল ছিল ফিটু, যাকে আমরা গল্পে প্রথমে দেখতে পেয়েছি। এখানে ফিটু জুয়ের পক্ষের উকিল হয়েও তার পক্ষে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসু করতে থাকে, যা দেখে সেখানে থাকা সবাই হাসতে থাকে। উপায় না পেয়ে জু নিজেই নিজের পক্ষে লড়তে চায়। এবার জু তার কাহিনী বলতে শুরু করে। এইসব শুনে সেখানে থাকা সবাই আরো বেশি হাসতে থাকে, এমনকি জজ নিজেও হাসতে শুরু করে। সব দেখে জো বুঝতে পারে এখানে অপরাধী নয়, বরং বিনা অপরাধে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে রিটাকে দেখা যায় রিটাও স্লিপিং চেম্বার থেকে উঠে পড়েছে। রিটা একটা টেলিফোন বুথে যায়, আর সে তার পরিচিত লোকদেরকে ফোন দিতে থাকে, কিন্তু এতে তার কোনো লাভ হয় না, কারণ তার পরিচিত কোনো লোক এখনো বেঁচে নেই। এদিকে পুলিশ জোকে নিয়ে একটা মেশিনের কাছে যায়, যেখানে প্রত্যেক নাগরিককে ট্যাটু করা হয়। জো মেশিনের মধ্যে হাত ঢুকিয়ে দিলে মেশিন তার নাম জিজ্ঞাসা করে। যেহেতু জো সবকিছুর উপরে বিরক্ত, তাই সে বিরক্ত হয়ে বলে নট শিওর। মেশিন এবার বুঝতে পারে এটি তার নাম, তাই তার হাতে নট শিওর লেখা পিন করে দেয়। এবার জোকে নিয়ে যাওয়া হয় একটা বুদ্ধি পরীক্ষা নিতে, কারণ তার বুদ্ধির উপর নির্ভর করে তাকে কাজ দেওয়া হবে। এবার জোকে সেই দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্নটা ধরা হয়। প্রশ্নটা ছিল এরকম: ধরো তোমার কাছে একটি বালতি আছে, আর সেখানে 1 গ্যালন তরল রয়েছে। এরপর তোমার কাছে আরো একটা বালতি আছে, আর সেখানে 2 গ্যালন তরল রয়েছে। এখন প্রশ্ন হলো তোমার কাছে কয়টা বালতি রয়েছে? জো হাসতে হাসতে উত্তর দেয়, আমার কাছে 2টা বালতি রয়েছে। যা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, আর তারা সবাই জোকে অনেক জিনিয়াস মনে করে। তাদের এই বুদ্ধি পরীক্ষার খবরটা সেখানকার প্রেসিডেন্ট জানতে পারে, তাই তো সেখানকার প্রেসিডেন্ট জোকে তার কাছে নিয়ে আসতে বলে। এদিকে জো বুঝতে পারে এখানে থাকা প্রত্যেকটা গার্ড হলো বোকা, তাই তাদেরকে যা বোঝানো হবে তারা তাই বুঝবে। তাই তাদের একজনকে বলে আজকে আমাকে ছেড়ে দেওয়া হবে, যা শুনে গার্ড বিশ্বাস করে নেয়, আর তাকে সেখান থেকে ছেড়ে দেয়। জো জেল থেকে বেরিয়ে সোজা চলে যায় ফিটুর বাড়িতে। সেখানে গিয়ে ফিটুকে জানায়, আমার সময় বিজ্ঞানীরা টাইম ট্রাভেল নিয়ে গবেষণা করছিল, আমার মনে হয় এতদিনে সেটা বানিয়ে ফেলা হয়েছে। তুমি কি সেই ব্যাপারে কিছু জানো? ফিটু জানায়, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তোমায় কেন সাহায্য করব? তখন জো জানায়, তুমি যদি টাইম ট্রাভেল করে 500 বছর পিছনে যেতে পারো, তাহলে তোমার কাছে যে টাকা রয়েছে তাতেই তুমি অনেক ধনী হয়ে যাবে। ফিটু যেহেতু অনেক ধনী হতে চায়, তাই সে জুকে সাহায্য করতে রাজি হয়। এবার তারা সেই মেশিনের দিকে রওনা হয়। পথের মধ্যে তারা রিটাকে দেখতে পায়, তাই জো রিটাকেও সাথে করে নিয়ে যায়। তারা যখন রাস্তা দিয়ে যেতে থাকে, রাস্তার পাশে লাগানো ডিভাইসের সাহায্যে জুয়ের হাতে থাকা ট্যাটুর স্ক্যান করে ফেলে, আর এতেই করে পুলিশ জুয়ের লোকেশন পেয়ে যায়। তাই তারা তাকে আটক করে নেয়, কিন্তু দেখা যায় তাকে থানায় না নিয়ে এবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে হোয়াইট হাউসে, যেখানে তাদের প্রেসিডেন্ট কামাচু থাকে। কামাচু জুকে নিয়ে মজা করে, সে বলে, আমি তো ভেবেছিলাম তোমার মাথাটা অনেক বড় হবে, কারণ আমি জানতে পেরেছি তুমি অনেক জিনিয়াস। এরপর রাজা সবার সামনে জুকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হিসেবে ঘোষণা করে দেয়। পরে সবার উদ্দেশ্যে বলে, আমার এই রাজ্যে বর্তমানে অনেক খাদ্যের অভাব রয়েছে, আর আমি বিশ্বাস করি খুব শীঘ্রই এর সমাধান করে ফেলবো। আসলে এই সময়ে সেখানে কোনো প্রকার চাষাবাদ হচ্ছিল না, যার ফলে সেখানে খাদ্যের অভাব দেখা দেয়। রাজা কামাচু মনে করে জুই পারবে তাদের এই সমস্যার সমাধান করতে, কারণ সে একজন জিনিয়াস। এরপর জু আবার ফিটুর কাছে যায়, আর সে জানতে পারে টাইম ট্রাভেলের মেশিনটি মিউজিয়ামের ভিতরে রাখা হয়েছে। তাই জু এবার রাজাকে জানায় সে মিউজিয়ামের পাশে জমিটা চাষ করতে চায়। পরের দিন কথা মতো জুকে মিউজিয়ামের পাশে জমিতে নেওয়া হয়। জু দেখতে পায় আসলে জমিতে কোনো ফসল হয় না, কিন্তু জু এ বিষয় নিয়ে বেশি চিন্তা করে না। সেখান থেকে জু পালানোর প্ল্যান নিয়ে বেশি ভাবতে থাকে। এবার জু রিটাকে সেখানে নিয়ে আসতে বলে।
আসলে জু এখান থেকে রিটাকে সাথে নিয়ে পালাতে চাই। এরপর জু যখন ফিটুর ম্যাপটা বের করে সে দেখতে পায় সেখানে পেন্সিলের একটা দাগ ছাড়া আর কিছুই নাই। এটি দেখে জু কি করবে বুঝতে পারছে না, তাই মন খারাপ করে সেখান থেকে চলে আসতে থাকে। কিন্তু আসার সময় জু লক্ষ্য করে চাষ করার জন্য তারা কোনো প্রকার পানি ব্যবহার করে না। পানির পরিবর্তে সেখানে এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করা হচ্ছে, যার নাম ছিল ব্রেন্ডো। তাই পরের দিন জু একটা মিটিং ডাকে, সেখানে সবাইকে জানায় চাষ করার জন্য এনার্জি ড্রিঙ্কস নয়, বরং এর পরিবর্তে পানির ব্যবহার করতে হবে। এটি শুনে সেখানে থাকা সবাই হাসতে শুরু করে। তারা বলে পানি দিয়ে যদি চাষাবাদ হতো তাহলে টয়লেটে সবচেয়ে বেশি চাষ হতো। যেহেতু তারা খাবার পানি শুধুমাত্র টয়লেটে ব্যবহার করত, তাই তারা এই কথা বলে। এই সব শুনে জু বুঝে যায় এই বলদদেরকে যাই বোঝানো হয় না কেন তারা বুঝবে না, তাই তাদেরকে তাদের মতো করেই বোঝাতে হবে। এবার জু জানায় আমি গাছের সাথে কথা বলতে পারি, আর গাছ আমাকে বলেছে তার এনার্জি ড্রিঙ্কের প্রয়োজন নেই, তার পানির প্রয়োজন। এবার সেখানে থাকা সবাই বুঝতে পারে। এরপর থেকে সবাই এনার্জি ড্রিঙ্কের পরিবর্তে পানি ব্যবহার শুরু করে। কিন্তু এই কারণে এনার্জি ড্রিঙ্কের কোম্পানি বন্ধ হয়ে যায়, আর সেখানে থাকা কর্মীরাও পুরোপুরি বেকার হয়ে যায়। তাই সেখানে থাকা কর্মীরা বিক্ষোভ শুরু করে। তাদের এই আন্দোলন এতটাই জোরালো হয় যে দেশের সব টিভিতে তাদের এই নিউজ প্রচার করা হয়, আর এর জন্য সবাই জুকে দায়ী করতে থাকে। তাই পুলিশ আবারও জুকে গ্রেপ্তার করে নেয়। এবার আদালত জুকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তার মৃত্যুদণ্ড কার্যকর ফাঁসির মাধ্যমে করা হবে না, ফাঁসির পরিবর্তে তাকে বিশাল একটা দানব আকৃতির গাড়ির নিচে চাপা দিয়ে মেরে ফেলা হবে। তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে জনসম্মুখে। এর জন্য একটা খেলার মাঠ বেছে নেই। চারপাশে হাজার হাজার মানুষ ভিড় করেছে জুয়ের এই শাস্তি দেখার জন্য। জুকেও একটা ছোট্ট গাড়ি দেওয়া হয় তার নিজেকে বাঁচানোর জন্য। আর এই সব দৃশ্য টিভিতে লাইভ দেখানো হয়। রিটা ও ফিটু এই সব দৃশ্য টিভিতে দেখতে থাকে। এমন সময় রিটা লক্ষ্য করে বাইরে একটা গোলাপ গাছের চারা হয়েছে, যা দেখে তারা বুঝতে পারে জো নির্দোষ, তার পরিকল্পনা পুরোপুরি সঠিক ছিল। এদিকে জো বারবার নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল, আর অপরদিকে তারা দুজনে সেই জায়গায় যায় যেখানে জুয়ে চাষ করছিল। সেখানে গিয়ে তারা দেখতে পায় নতুন গাছে চারা উঠেছে। তাই তারা এবার একটা ক্যামেরাম্যানকে হায়ার করে। সেই ক্যামেরাম্যানকে দিয়ে গাছের ভিডিও করে টিভিতে লাইভ দেখানো হচ্ছিল। এদিকে প্রেসিডেন্ট সহ সবাই এটি দেখতে পায়। তাই প্রেসিডেন্ট নিজেই জুকে বাঁচিয়ে নেয় আর তাকে নির্দোষ ঘোষণা করে। এদিকে এই আনন্দে হোয়াইট হাউসে একটা পার্টির আয়োজন করা হয়। সেখানে জু ও রিটাও ছিল। রিটা এখানে প্রথমবারের মতো জুকে জানায় সে আর অতীতে ফিরে যেতে চায় না, যা শুনে জু প্রথমে অবাক হয়। এরপরে তাকে বাই বলে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু এমন সময় প্রেসিডেন্ট জুকে সেখানে ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করে দেয়। সেখানে থাকা প্রত্যেকটা লোক আশায় থাকে কখন জু এই প্রস্তাবে রাজি হবে আর সে সেখানে থেকে যাবে। একটা সময় জু নিজেও এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর সেখানেই থেকে যেতে রাজি হয়, যা শুনে সেখানে সবাই খুশি হয়ে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখতে পাই জু এখন সেখানে প্রেসিডেন্ট হয়ে গেছে, আর সে রিটাকে বিয়ে করে নিয়েছে। তাদের 3টা বাচ্চাও রয়েছে, যারা কিনা সেই সময়ের বাচ্চাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা হয়। আর অন্যদিকে দেখা যায় ফিটুকে। ফিটু জুয়ের সাথে থাকতে থাকতে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, আর সে নিজেও 8টা বিয়ে করেছে ও তার 32টা বাচ্চা হয়েছে।